রায়হান রাফির সঙ্গে কাজ করার আমার আগ্রহ ছিল। আমার রাফিকেও আসলে এটা বলা হয় নাই ঠিক মতো কখনো, এত অস্থির থাকে। আমি কি বললাম, তুফান ইন্ডাস্ট্রিকে যারা এটা নিয়ে যারা হিংসা করছে সাকিব ভাইকে বা আমাকে, তাদের বোঝা উচিত যে স্কেলটা এখানে নিয়ে গেছে ইন্ডাস্ট্রির। এখন আমরা বলতে পারবো যে আমরা তুফানের মতো সিনেমা বানাতে চাই, কেউ বলতে পারবে না না বাংলাদেশে যে মার্কেটটা আসছে। এখন কেউ ভাবতেই পারেন যে হয়তো আমার ফ্যান্সরা অনেকে মনে করতে পারেন যে উনি হচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতা, যেটা আমি কখনোই বিশ্বাস করি। সুপারস্টার এটা খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র, যদিও স্বল্প দৈর্ঘ্যের, কিন্তু এটা ভিলেন কি এটা আসলে এই কয়দিন আমি যতটুকু দেখলাম পত্রপত্রিকাতে বা সোশ্যাল মিডিয়াতে, যে আমি ভিলেন হিসাবে শাকিব খানের সিনেমায় ভিলেন হিসাবে আমি অভিনয় করছি। আমাদের একটা ফরম্যাটেড কিছু ধারণা হয়ে গেছে যে একটা সিনেমা হলে পরেই সেখানে হিরো থাকবে, সেখানে ভিলেন থাকবে, এন্টিগো থাকবে। ওই জায়গা থেকে আমাদের বোধহয় একটু আমরা কি শিখেছি ছোটবেলা থেকে সিনেমা দেখতে দেখতে, অধিকাংশ সিনেমা, সব সিনেমার কথা না, যে হিরো সে সব কিছু পারে, সে হচ্ছে মানে সর্বক্ষেত্রে সৎ, কিন্তু বাস্তবে তো আসলে সেটা হয় না। একটা মানুষের মধ্যে 98% ভালো থাকলেও 2% হলে পরে ওই মানুষের মধ্যে কিছু নেগেটিভ কিছু থাকতে পারে। 100% ভালো কিছু হলে সে তো মানুষ হয় না। আমরা কিন্তু সিনেমার ভেতর দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছি বা করছি দীর্ঘ মানে কত বছর বলবো, বাংলাদেশের সিনেমার ইতিহাসে বা আমাদের কিছু কিছু চিন্তা ধারণার জায়গা থেকে, হিরো মানেই হচ্ছে সে সব কিছু পজিটিভ, আর তার বিপরীতে একজন ভিলেন থাকবেই। আমার মনে হয় না যে এই তুফানের বিষয়টা আসলে ওইরকম ভালো লাগার মতো। এগুলো তো মিস করছিলাম, অনেক লম্বা গ্যাপ ছিল। ফার্স্ট কলটা অ্যাকচুয়ালি হয়েছিল হচ্ছে তুফানের প্রেস ব্রিফিং যেদিন হয়েছে, ওদিন একটা ডিনারের অ্যারেঞ্জমেন্ট, ডিনার পার্টি ছিল, তো সেখানে ইনভাইট করেছিল আমাকে, সেখানে আরও অনেকেই ইনভাইটেড ছিলেন। সেখানে গিয়েছি, সেখানে গিয়ে রাফির সঙ্গে দেখা হলো। রাফি অফিসে আসতে বললো, গল্প শোনালো, চরিত্রের কথা বলল। আমি বললাম হ্যাঁ আমি করতে চাই। তারপরে প্রায় 1-2 মাস কোনো খোঁজ ছিল না। তা আমি ইন বিটুইন উড়ো খবর শুনছিলাম যে নিশ্চয়ই তারা আরও অনেকের সাথে কথা বলছে, এবং বলাটাই স্বাভাবিক, তারাও এক্সপ্লোর করবে, যাকে ভালো মনে হয়, বেস্ট মনে হয় তাকেই কাস্ট করবে। আমি চাইতাম করতে, আমি শুরু থেকেই শিওর ছিলাম যে আমি এটা করতে চাই। ইনফ্যাক্ট হুটহাট যখন আমার রনি ভাইয়ের সঙ্গে কোথাও কোনো একটা গ্যাদারিংয়ে দেখা হতো, তখন আমি ওনাকে জিজ্ঞেস করতাম যে কি অবস্থা, আপনারা তো আমাকে আর কিছু বললেন না। তো বলে না আমরা দেখছি, আমরা আরও মিটিং করছি, এই করছি সেই করছি, তো এভাবে নানা কথা বলে মানে এটাকে ট্যাকল করতো। তো আমি বুঝতাম, একসময় আমি ভেবে নিয়েছি আমাকে বোধহয় আর নিচ্ছেন না তারা। তারপর ঠিক আপনারা যেদিন আমার লুকটা দেখলেন, আমার এবং মিমি চক্রবর্তীর নাম যেদিন আপনারা ফেসবুকে জানতে পেলেন, হ্যাঁ, তো ঠিক তার 2 দিন কি 3 দিন আগে অ্যাকচুয়ালি আমাকে কনফার্ম করা। অনেক বেশি কেন করে যায় না, কেন করে, আপনাকে তো ভালোবাসা উচিত। একটা ডিরেক্টর ব্যাক টু ব্যাক সিনেমা দিচ্ছে, দেশের জন্য কাজ করছে, হলমার্কটা তোমাকে বুকে নিয়ে রাখে, খুব স্বাভাবিক। হ্যাঁ, আর্টিস্টরা তো বুকে নিয়ে রাখে। সাকিব ভাই তো 3টা ছবি খুবই আপনি একই দেখবেন, 3টা ছবি আমাদের কালকে মুভি হলো, পরাণে আমি আর রাজ সাজ দিচ্ছে আমাদের হাক, সুরঙ্গের সময় এবং তুফানের সময়, এবং আমরা সবাই হ্যাপি। তো সবার তো হ্যাপি হওয়া উচিত যে একটা ডিরেক্টর অ্যাটলিস্ট ব্যাক টু ব্যাক সিনেমা বানাচ্ছে, দর্শক পছন্দ করছে। এই যে আমরা বলি সিনেমা দর্শক দেখে না, বাংলাদেশে বেশি বাজারে ছবি উঠে না, টাকা উঠাচ্ছি, প্রডিউসার আসতেছে, আচ্ছা, তো সবার তো হ্যাপি হওয়া উচিত। এখন আমার কাছে মনে হয় কি যে ফ্যান ক্লাব যারা আসলে একটু উগ্র আচরণ করে অনেক সময়, এটা করার দরকার নেই। আচ্ছা, এখন কেউ ভাবতেই পারে যে হয়তো আমার ফ্যান্সরা অনেকে মনে করতে পারেন যে উনি হচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতা, যেটা আমি কখনোই বিশ্বাস করি। সুপারস্টার বলতে আসলে কি বলবো, যে মানে সর্বোচ্চ দর্শকের সর্বোচ্চ ভালোবাসা যিনি পান, সর্বোচ্চ পরিচিতি যার, সেটাই। একজন তো অবশ্যই আছেন, অবশ্যই থাকতে হবে, কারণ একজন সুপারস্টার হতে গেলে তো তার সেই কোয়ালিটিটা থাকতে হবে,
দর্শক মানে মাছ পিপল তো এমনি এমনি তাকে পছন্দ করবেন না তার কাজ দেখে, তার কোয়ালিটির কারণে। তা সেই কোয়ালিটিটা তো অবশ্যই থাকতে হবে। অনেস্টলি আমি প্রথমে যদি আসি, আমি অ্যাকচুয়ালি রায়হান রাফির সঙ্গে কাজ করার আমার আগ্রহ ছিল। আমার রাফিকেও আসলে এটা বলা হয় নাই ঠিক মতো কখনো, এত অস্থির থাকে। তো আমি গত বছর যখন সুড়ঙ্গ দেখেছি, এর আগেও আমি তার যে ফিল্মসগুলো দেখেছি এবং সে প্রমাণিত পরীক্ষিত, তো যে কেউই চাইবে কিন্তু তার সঙ্গে কাজ করতে। আমি যেমন এখন তার আশপাশে যখন থাকি আমি দেখি যে আশপাশে প্রত্যেকের প্রচুর আগ্রহ তার সঙ্গে কাজ করবার, তো আমারও একটা মনে মনে আগ্রহ ছিল। কখনো যে কাউকে বলেছি তা না, আবার আমার সাথে এই জিনিসটা খুব হয়। আমার মানে আল্লাহ আমাকে, আমি বলবো যে রহমত আছে আল্লাহর রহমত পড়ে, যে আমি মনে মনে একটা জিনিস আকাঙ্ক্ষা করলে আল্লাহ কিভাবে যেন মিলিয়ে দেয় আমার সঙ্গে। তো মেসেজ আছে আমার, যারা বলছে তুফানে কোনো মেসেজ নাই, তাদের সিনেমাটা আবার দেখা উচিত, তাদের ওই দৃশ্যটা দেখা উচিত। তাহলে তারা সিনেমা মনোযোগ তো দেখে না, তাদের মনোযোগ ছিল না, তারা ভুল ধরতে গেছিল সিনেমাটা। তুফানে এমন একটা মেসেজ দিচ্ছি আমরা, আমি শুধু একটা দৃশ্যর কথা বলি, এই দৃশ্যটা নিয়ে একটা সিনেমা হওয়া যাবে। আপনার সিনেমা দিচ্ছে আমরা মনে করবে একটা হিন্দু বৌদির রক্ত লাগবে, রক্ত পাওয়া যাচ্ছে না, মসজিদে মাইকিং হচ্ছে যে বৌদির রক্ত লাগবে, প্লিজ আপনার ব্যবস্থা করেন। এই যে মুসলিম হিন্দু নিয়ে যখন তারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, সেখানে একটা মসজিদের মাইকিং করা হচ্ছে, মুয়াজ্জিন মাইকিং করতেছে যে প্লিজ কার এই রক্ত আছে, প্লিজ আপনি আসেন, অমুক বৌদির রক্ত লাগবে, না উনি মারা যাবে। এর থেকে বড় মেসেজ আপনি কি চান একটা কমার্শিয়াল সিনেমাতে? অবশ্যই। আমি আসলে কখনোই আমার শুটিংয়ে মিনিমাম কোনো আমার কনসেন্ট্রেশন ব্রেক হোক, এটা আমি চাই না, যে কোনো কারণে, সেটা খাবার দাবার থেকে আচার আচরণ থেকে শুরু করে। আচ্ছা, অনেক আর্টিস্ট কিন্তু আছেন যারা তাদের ঠিকমতো সার্ভিস না দিলে সেটে তিনি অভিনয়টা ঠিকমতো করেন না, অথবা বের হয়ে চলে আসেন, রাগারাগি করে। কিন্তু আমি কিন্তু খাই না খাই, আমার চাওয়া পূরণ হোক বা না হোক, সেটা একটা পার্ট, আমি সেটা বলি যে আমার এই সমস্যা হচ্ছে, কিন্তু যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াই আমি আমার কাজটা ঠিকমতো করে আসি। টেলিভিশনের কাজ একটু কমিয়েছি, কারণ একই ধরনের কাজ, একই রিপিটেশন, সব কিছু মিলিয়ে বাজেট মিলিয়ে একটু সমস্যা হচ্ছিল যে সময়টা দেই। আর এখন তো একটু বয়সও হয়েছে, এখন তো আসলে সব কাজ করা যাবে না, কারণ কয়দিনই বা বাঁচবো, যা করি একটু ঠিকঠাক কাজ করব, এই চিন্তা থেকে ওটিটিতে একটু বেশি কাজ করা হয়, ওটিটি প্ল্যাটফর্মে। আর সিনেমা, তারপরে সিনেমা, আর টেলিভিশনের কাজ একটু কমিয়ে দিয়েছি মানে ওই কারণে, যে কারণে বললাম যে খুবই মানে একদম আমি 100% বলছি না যে সব কাজ খারাপ হয়, টেলিভিশনেও ভালো কাজ হচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে কম। আমি বলবো এই যখন রাফি আমাকে বলল, এটার সঙ্গে আসলে আপনি যে কথাটা উল্লেখ করলেন যে আলফাই বা চরকির কোর্স ম্যাটার করে, এটা আরো বেশি আপনাকে কি বলবো মানে সাহস যোগায় যে না, এই প্রোডাকশনটা ভালো হতে যাবে। তো অফকোর্স ওইটার জন্য তো কনফিডেন্স আরো বেড়ে যায়, বিশ্বাস বেড়ে যায়, এবং কি বলবো যে হ্যাঁ এটা ভালো কিছু হতেই যাবে। এটা শুরু থেকেই বুঝতে পারছিলাম যে এরকমই কিছু হবে। আসলে আমি আগে কখনো আমার নক করতে হয়নি, বা আমি কখনো হয়নি, মানে কাজ এসেছে করেছি, ওভাবেই এগোচ্ছিল। আমি যখন বিয়ে আমার ঠিক হয়েছিল, আমার মনে আছে তখন এই ধারণা, আপনি যে প্রশ্নটা করলেন যে বিয়ে করলে অনেকে অবসর নেয়, কাজ থেকে বিরতি নেয় বা কাজ ছেড়ে দেয়, তো এরকম আমাকে অনেকে বলেছিল যে ও তো বিয়ের পর কাজ করবে না, তাই বিয়ের আগে বেশি বেশি কাজ করে নিচ্ছে। তো আমার কাছে কথাগুলো খুব অড লাগতো যে বিয়ের পর কেন কাজ হবে না বা কাজ আসবে না, কিন্তু আমি কিন্তু সমানতালেই কাজ করে যাচ্ছিলাম। আমি আমার একটা সিনেমা যখন ওয়ার্ক করে, ব্লকবাস্টার হয়, ইন্ডাস্ট্রি হিট হয়, তখন আরো 10টা সিনেমা জন্ম হয় তখন। আচ্ছা, আজকে যখন তুফান এই বাজেটের ছবি এই লেভেলে ব্যবসা করছে, তার মানে কি আরো অনেক প্রডিউসার তো বাংলাদেশে আছে, তারা কিন্তু ধারণা করছে আচ্ছা তাহলে তো ভালো ছবি হলে চলে। আমি নিজেই প্রমাণ, আমি তো অনেক প্রচুর অফার পাচ্ছি, প্রচুর অনেক অফার করতেছে। সবাই তো আমাকে পাবে না, ওটা সেকেন্ড অপশনে সিনেমা বানাবে, এবং কেউ হয়তো বলবে যে আমি তুফানের মতো সিনেমা বানাবো, আমাকে ঠিক মতো বাজেট দেন। আমি কি বললাম, তুফান ইন্ডাস্ট্রিকে যারা এটা নিয়ে যারা হিংসা করছে সাকিব ভাইকে বা আমাকে, তাদের বোঝা উচিত যে স্কেলটা এখানে নিয়ে গেছে ইন্ডাস্ট্রির। এখন আমরা বলতে পারবো যে আমরা তুফানের মতো সিনেমা বানাতে চাই, কেউ বলতে পারবে না না বাংলাদেশে মার্কেট নেই, মার্কেটটা আছে। অনেক সময় কি হয়, অনেক ডিরেক্টর স্বপ্ন দেখে, তখন প্রডিউসাররা কি আটকা জানান যে ভাই এই মার্কেট নেই বাংলাদেশে, আপনি কি বলিউডে থাকেন নাকি, তখন সে তুফান দেখাতে পারবে যে তুফান হলে আমরা পারবো কেন, তুফানের মতো সিনেমা বানালে ঠিকই চলে। তো ইন্ডাস্ট্রির জন্য রাফি হেল্প করলো।